আমার পরের বক্তা স্বামী প্রদীপ্তানন্দ, যাকে কার্তিক মহারাজ বলে বাংলা চেনে। নমস্কার। আমি প্রথম এলাম এই যুক্তিতর্কে। বহুদিন যাবৎ আমাদের সুমনবাবুর দেখি খুব, আর যেসব বক্তারা থাকেন তারা সব পড়াশোনা করে আসেন। আমাদের ওনাকে তো দেখেছি, তন্ময়দাকে দেখেছি, আমাদের এমসি ওনাকে দেখেছি, মোহিতদা তো আমার খুব পরিচিত, উনি গিয়েছিলেন আমাদের হেড অফিসে। আর সবার সঙ্গেই সৈকতদার কথাও মাঝে মাঝে দেখেছি যুক্তিতে। তো আমি অন্য কোনো জায়গাতে আর কি। নমস্কার, আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে হয়তো আপনারা প্রত্যেকেই পরিচিত। যে সংঘ স্রষ্টা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি এই সংঘের নামকরণ ভারত সেবাশ্রম সংঘ করেছিলেন। প্রণবানন্দ সেবাশ্রম, প্রণবানন্দ মঠ করেননি। উদ্দেশ্য ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতি, ভারতবর্ষের ইতিহাসের পুনঃপ্রচার, পুনঃপ্রতিষ্ঠার জাগরণের উদ্দেশ্য নিয়ে প্রথমেই ভারত কথাটি রেখেছেন। যে ভারত সম্পর্কে আমাদের ধারণাটা ভুল করে দেওয়া হয়েছিল, যে আমরা নাকি অনার্য ছিলাম, আমাদের গিরিপথ থাইবার থেকে এসে আমাদেরকে আর্যত্বে দীক্ষিত করেছেন। এটাই ভুল। রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ তারস্বরেই বলেছেন তারা, যে ভারতের সভ্যতা অতি প্রাচীন সভ্যতা, এবং এই সভ্যতার দেশের নাম ভারত, প্রতিভায় রত, জ্যোতির্ধ্যানে রত এই দেশের মানুষ। সুতরাং ভারত কথাটি তিনি যুক্ত করলেন। তার পরবর্তীকালে সেবা, যে সেবা আজকে স্বামী বিবেকানন্দ এটা প্রথমেই বলেছিলেন, যে জীবে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। সেই সেবা একমাত্র ভারতবর্ষেই, যে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল মত নির্বিশেষে সেবা করেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, সোনরে মানুষ ভাই। এখনই এই বর্তমানেই আপনি দেখছেন, এই যে রিসেন্টলি যেটা সন্দেশখালী গোসভার যে ঘটনা ঘটেছে, আমাদের সন্ন্যাসী মণ্ডলী সমস্ত ব্রাঞ্চ সেখানে গেছেন, সেখানে গিয়ে সাহায্য করছেন। সুতরাং তারপরে হচ্ছে আমাদের আশ্রম, যে আশ্রমটা হচ্ছে আমরা বহুদিন যাবৎ এই আশ্রম সম্পর্কে আমার ধ্যান ধারণা পাল্টে গেছে। যে আশ্রম সম্পর্কে হয়তো আমরা জানতাম যে হোম ধুম সুরভিত, বেদমন্ত্র মুখরিত, সামগান নিনাদিত ভারতবর্ষের চিন্তাধারা। কিন্তু এই আশ্রম আমাদের জীবনের, যেটা আমাদের জীবনটাকে চারটে ভাগে ভাগ করা হয়েছিল: ব্রহ্মচর্য আশ্রম, গারস্থ আশ্রম, বানপ্রস্থ এবং সন্ন্যাস আশ্রম। যে সন্ন্যাস এখন আমরা দেখছি, এই সন্ন্যাসটা শঙ্করাচার্যের পর থেকে এসেছে, কিন্তু অ্যাকচুয়ালি সন্ন্যাস হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, গারস্থ আশ্রম, বানপ্রস্থ, সন্ন্যাস। তো সমস্ত আশ্রমের শ্রেষ্ঠ আশ্রম হচ্ছে, এখন বর্তমানে আমরা হয়তো ভাবছি যে রামকৃষ্ণ মিশন পৃথিবী বিখ্যাত এবং তারপরে ভারত সেবাশ্রম সংঘ, না, সমস্ত আশ্রমের থেকে বড় আশ্রম হচ্ছে গারস্থ আশ্রম। এবং এই গারস্থ আশ্রম থেকেই সমস্ত পরিচালিত হচ্ছে। আমরা যে এসেছি গারস্থ আশ্রম থেকে এসেছি। এই গারস্থ আশ্রমের মধ্যে হচ্ছে মাতা মেয়ে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর। মা বাবা যেখানে পূজিত হন, মা বাবাকে প্রণাম করা, মা বাবাকে শ্রদ্ধা করা, এটাই হচ্ছে গারস্থ আশ্রমের পুনঃপ্রতিষ্ঠা করা। এবং গারস্থ আশ্রম থেকেই আমাদের উৎপত্তি হয়। তার মধ্যে প্রথম হচ্ছে মা, তারপরে হচ্ছে পিতা। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই গারস্থ আশ্রমের উপরে খুব জোর দিয়েছেন। গারস্থ আশ্রম যদি ঠিক হয়ে যায়, তাহলে সমস্ত প্রবলেম, আজকে সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে আমরা যে যারা লেখাপড়া শিখছেন, দেখছেন যে কি লেখাপড়ার সঙ্গে কি সম্পর্ক হচ্ছে। এটা রামকৃষ্ণ মিশন থেকে যেসব মানুষ লেখাপড়া শিখে, যারা ছেলেরা এসছেন আমাদের আশ্রম থেকে, তারা যেসব জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে, সেসব জায়গাগুলো অন্তত কিছুটা একটু দুর্নীতিগ্রস্ত থেকে একটু ভালোর দিকে যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে রাজনীতির সংজ্ঞা, ধর্মনীতি নিয়ে বলছিলেন আমাদের মোহিতদা বলছিলেন, এবং আপনারাও হয়তো এই আলোচনা শুনেছেন। আমাদের ভারতবর্ষে এমন ছিল, যখন নচ রাজ্য নচ রাজা, নচ দণ্ড নচ দাণ্ডিক, যখন রাজ্য ছিল না, রাজা ছিল না, যখন দণ্ড ছিল না, দণ্ডদাতা ছিল না, তখন কে করেছেন? ধর্ম।
তাকে রক্ষা করেছেন। ধর্ম সমস্ত প্রজাদের ধরেছিলেন। মহাভারতে ব্যাসদেবও বলছেন ঊর্ধ্ববাহু হয়ে যে তোমরা তপ করো, তপ তপ তপ, ধর্মকে আশ্রয় করো, ধর্ম রক্ষতি রক্ষিত। এই ধর্মটা কিন্তু কালী পূজা, শিব পূজা, দুর্গা পূজার সঙ্গে সম্পর্ক নয়। এটাই হচ্ছে মুশকিল। ধর্ম হচ্ছে, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে। তা আপনারা অবাক হবেন স্বাগত যে ধর্ম তাহলে মহারাজ আপনারা মন্দির করছেন, আপনি নিজে গৈরিক কাপড় পরেছেন। আমাদের সনাতন ধর্মের দুটো দিক, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা, একটা হচ্ছে বহিরঙ্গ সাধনা। অন্তরঙ্গ সাধনা যদি না থাকে, বহিরঙ্গ সাধনায় কোনো লাভ হবে না। সেই জন্যে আমাদের বহিরঙ্গ সাধনার প্রতি জোর কম দেওয়া হয়েছে, যার জন্য ধর্মের সংজ্ঞাটা দিয়েছেন। ধর্মের সংজ্ঞায় কিন্তু কখন বলেনি, মনুসংহিতায় 10টা ধর্মের লক্ষণে যেটা কথা বলা আছে, ওখানে শিব, দুর্গা, কালীর কথা বলা হয়নি। এবং পঞ্চক ধর্ম লক্ষণ অহিংসা, সত্যম, অস্তেয়, শৌচ, সংযম এবচ এতৎপ্রত্যং সমাসিকং পঞ্চক ধর্ম লক্ষণম। 5টা ধর্মের লক্ষণ এখানে কথা বলা হচ্ছে, তুমি কৃষ্ণের পূজা করো, তুমি শিবের পূজা করো, তুমি তিলক কাটো, তুমি গলায় মালা দাও, এসব কথা নেই। ধর্মের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। ধর্ম হচ্ছে তার আচরণ বিধিতে প্রমাণিত হবে। ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। সত্যাশ্রয়ী হবে, সংযমী হবে এবং ব্রহ্মচর্য পরায়ণ হবে। এটাই হচ্ছে ধর্মের সংজ্ঞা। সেই সংজ্ঞাতে রাজনীতির সঙ্গে যেটা বলা হচ্ছে, রাজনীতি হচ্ছে এখনকার রাজনীতি যারা বলছেন, এই রাজনীতি দেখে হয়তো শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ তারা ঘৃণা বোধ করছেন, এই রাজনীতি কেন আসবে। কিন্তু এই রাজনীতি একদিন আমরা দেখেছি, হর্ষবর্ধনের সময়, অশোকের সময় দেখেছেন, এবং আপনারা আরও, আমার বাবা বিধানচন্দ্র রায়ের কথা বলতেন, খুব প্রফুল্লচন্দ্র সেনের কথা বলতেন। আমি নৃপেন চক্রবর্তী, বামফ্রন্টের ওই যে বসে আছেন আমাদের তন্ময়দা, নৃপেন চক্রবর্তীকে দেখেছি, তিনি অ্যালুমিনিয়ামের থালায় খেতেন। আমি নৃপেন চক্রবর্তীর কাছে গিয়েছিলাম ছাত্র অবস্থায়, বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন। তারপরে আমি দেখেছি বিমান বোস, যিনি রানীবাদে ছিলেন প্রচারক রূপে। রানীবাদের স্বামীজির সঙ্গে তার বন্ধুত্ব ছিল। বিমান বসুকে আমি আমাদের কলকাতার প্রধান কার্যালয়ে নিয়ে এসেছিলাম, আমি নিজে নিয়ে এসেছিলাম। তা আমি তাকে দেখেছি যে, কল্পনা করতে পারবেন, রানীবাদ হচ্ছে আদিবাসী পাহাড়ি এলাকা। সকালবেলা 1 কাপ চা, 2টো ক্রিম বিস্কুট খেয়ে তিনি বেরিয়ে পড়লেন, ক্রিম ক্রেকার বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লেন। তো রানীবাদের স্বামীজি আসতেন, ওখানে উনি মুড়ি খেতেন, মুড়ি ভালোবাসতেন। তো আমরা বলতাম যে আপনি বলুন তো, বলে আমাদের বাড়িতে আপনাদের আশ্রমে মহারাজরা চাঁদা যেত মুষ্টি ভিক্ষা করতে। তো আমার মা বলতেন যে খালি চাল দিতে নেই, তার সঙ্গে একটু আলু দিয়ে দাও, পটল দিয়ে দাও। এই যে জীবন দেখেছি সচক্ষে, তা বিস্মিত হতে হয় তাদের জীবন দেখে। আজকের যে রাজনীতি হচ্ছে, এই রাজনীতি তো, রাজকথাটাই হচ্ছে শ্রেষ্ঠ নীতি, এটাকে ভুলে গেলে চলবে না। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি, রাজার নীতি। রঞ্জধাতু থেকে উৎপত্তি, আনন্দ দান করা। ক্ষত্রিয়রা রাজনীতি করবে, ক্ষত্রিয় হচ্ছে খত ইতি ত্রায়তে ক্ষত্রিয়। কি 5টা খত? 5টা খত হচ্ছে, প্রথম হচ্ছে বাসস্থান, আহারের ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা। এই হচ্ছে রাজনীতি। সুতরাং আজকে যে সম্পর্কে বহুল প্রচারিত হয়েছে, 7 দিন না 10 দিন যাবৎ টিভিতে একদম মানে ঝালাপালা, কার্তিক মহারাজ, আর এদিকে সিএমকে দাঁড় করে দিচ্ছে। এটা এখন কার্তিক মহারাজকে আপনারা দেখছেন, কার্তিক মহারাজ মুর্শিদাবাদে 40 বছর যাবৎ আছে। আগে আমি ছিলাম রানীবাদে, রানীবাদ থেকে আমি ট্রান্সফার হয়ে আসলাম, মাঝে 2 বছর ছিলাম সাউথে। তো সেখানে 12টা স্কুল, 4টে হাই স্কুল, এবং মুর্শিদাবাদের সংখ্যা, সেই সংখ্যা অনুপাতে হাই স্কুলের ছাত্র সংখ্যার মধ্যে 80% হচ্ছে আমাদের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। তা আমাদের ওখানে ট্রাইবাল প্রজেক্ট চলছে, আদিবাসী ছেলেমেয়েরা থাকে 1000 রেসিডেন্সিয়াল। গভর্নমেন্ট যে আমরা সরকারি সাহায্য পাই, সেই সরকারি সাহায্যটা বছরে শেষের দিকে পাওয়া যায়। এই যে সারা বছর এদের যে খাদ্য,
এদের যে সাপ্লাই দিচ্ছে, এক যে বড় মুদিখানার দোকান ওখানে একটা আছে ফুলবাসতলা, তিনি হচ্ছে মুসলিম, জিরাফত বলে নাম তার। তো তিনি দিচ্ছেন সাপ্লাই। আমি বললাম যে আমি কার্তিক মহারাজ, আমি যে কোনো সময় অস্বীকার করতে পারি, কি মশাই আপনি কিছু মালপত্র দেননি, কারণ এইসব মালপত্র দেওয়ার সময় কোনো সেরকম ভাউচার টাউচারও থাকে না, এমনি কাছে দেয়। তো বলছেন উনি যে এটা অন্য কেউ হলে বিশ্বাস করতাম, আপনি হিন্দু এবং আমি এই রকম হিন্দুরা যে করতে পারে আমি কোনোদিন বিশ্বাস করি না। আমার বই সাপ্লাই, 12টা স্কুলের যে বই সাপ্লাই দেয়, বদরুদ্দিন বলে বই সাপ্লাই দেয়, এই হচ্ছে কার্তিক মহারাজ। আমার বাড়ির সামনে যিনি আছেন ওখানে সাদেক মোল্লা, জামশেদ মোল্লা, সামাদ মোল্লা, তাদের আমের বাগান আছে, মুর্শিদাবাদের আম জানেন, আমের বাগান। এই কালকেও ঝুড়ি ভরে আম দিয়ে গেছে। আমাদের গোশালা আছে, তো যখন আমাদের ওখানে ঈদের হয় তখন গোশালা থেকে আমাদের দুধ নিয়ে যায়। তো এই হচ্ছে কার্তিক মহারাজ। এখন বললেন যে কার্তিক মহারাজ কোনো বুথে এজেন্টদের বসতে নিষেধ করেছেন, বসতে দেয়নি, সর্বৈব মিথ্যা, অবাস্তব, অকল্পনা। কারণ যে কার্তিক মহারাজ এমন একটা ডন নয়, কার্তিক মহারাজের এমন কোনো বাহিনী নেই যে বুথ থেকে একটা প্রমাণ দেখুক যে অমুক বুথে বসতে দেয়নি কার্তিক মহারাজ নিজে গিয়ে, এটা প্রমাণ দিতে পারবে না। প্রথম ওখানে প্রশাসন রয়েছেন, রাজ্য তার হাতে, তিনি সুপ্রিমো, এটা বলতে পারেন। আমার একটাই প্রশ্ন হয়েছে, যে প্রশ্নটা একটা প্রেজেন্ট রাজনৈতিক দলের তিনি এমএলএ, তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন যে আমরা এখানে 70% 30% হিন্দুরা, 2 ঘন্টার মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া। সেই দল থেকে তাকে কোনো রকম সংযত করা হলো না, ক্ষমানো চাওয়া হলো না। আমি কার্তিক মহারাজ, সেখানে আমি বিরোধিতা করেছি। এটা অসম্ভব, অবাস্তব যে আজকে সেটা তিনি বললেন আর সমস্ত দল তাকে মেনে নেবে, তাকে সংযত করবে না, এটা ঠিক হয় না। বর্তমান ভারতবর্ষে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জায়গায় যদি হিন্দুরা বলেন যে আমরা এখানে সমস্ত অন্য সম্প্রদায়, অন্য ধর্মের মানুষকে তাড়িয়ে দেব, মূর্খামি, পাগলামি, অবাস্তব। আর মুসলিম ভাইরাও যদি মনে করেন আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ, আমরা হিন্দুদের 2 ঘন্টা কেন, উনি তো ইচ্ছা করলে 8 ঘন্টায় পারেন। আমি তো বললাম যে দয়া করে উনি 2 ঘন্টা টাইম দিয়েছেন, 8 ঘন্টার মধ্যেই আমাদের কেটে ফেলে দেবে। সেইখানে প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদের জন্যই আজকে আমার কার্তিক মহারাজ করছেন। আজকে পশ্চিমবঙ্গে আপনারা সবাই দেখেছেন লক্ষকণ্ঠে গীতা পাঠের যে আয়োজন, তার প্রধান ছিলাম আমি। নদিয়া জেলায় কুম্ভ মেলা যে আয়োজন করা হয়েছিল, তার প্রধান আমি। গীতাকে কেন্দ্র করা হয়েছে। গীতা এমন একটি ধর্মগ্রন্থ, গীতা যেখানে নজরুলও বলেছেন, হে পার্থ সারথি বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, ধনুকেরই টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দানও বলছেন। গীতা এমন একটি ধর্মগ্রন্থ, হাজার হাজার বছর যাবৎ পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত, পৃথিবীর সমস্ত ভাষায় ট্রান্সলেট হয়েছে। গীতা একটা বালক থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, বিধবা থেকে সধবা, একটা শ্মশান যাত্রীর সবার ক্ষেত্রে শ্রীমদ্ ভাগবত গীতা। সেই গীতায় আমরা সাধু সন্ন্যাসী কিছু আহ্বান করেছিলাম, 1,37,000 মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। সুতরাং আমরা কখনো বিভাজনের রাজনীতি আমরা দেখিনি। কংগ্রেসের আমলে আমাদের বাড়িতে নিরামিষ, বুঝলেন সুমনবাবু, আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া। তা আমরা হোস্টেল থেকে ফিরে এলে আমাদের একটু আমিষ খাওয়ার একটু প্রবণতা হতো। আমাদের গ্রামে, আমাদের বাড়ির পাশে একটা আলাউদ্দিন বলে মুসলিম আছে, আমার বাবার বন্ধু, সেই বাড়িতে গিয়ে আমরা খেতাম। কল্পনা করা যায়? এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের বাংলার পরিস্থিতি, যেটা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান।
এই ছিল বাংলা। কবিগুরু রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনে বাংলার সমস্ত মানুষকে বের করতে পেরেছিলেন। এই বাংলায় কংগ্রেসের আমলে এত বিভাজন হয়নি, বামফ্রন্টের আমলে এতটা বিভাজন হয়নি, কিন্তু আজকে আমাদের মধ্যে এমন বিভাজন সৃষ্টি করেছেন যে বিভাজনের ফলে আজকে আমাদের গ্রাম বাংলার অবস্থা ভয়াবহ পরিস্থিতি হয়ে আসছে। আপনারা জানেন, বাজনা আজকে মুসলমান ভাইদের মসজিদের সামনে দিয়ে, রাস্তার ধারে মসজিদ, কোনো মসজিদের সামনে দিয়ে বাজনা যাবে না। আজকে তাজিয়া, আজকে মহরম, বাজনা বাজছে, অথচ হিন্দুর বিসর্জনের বাজনা বন্ধ হয়ে যাচ্ছে। মৃত্যু যাত্রীকে আমরা বলহরি হরিবোল বলতে বলতে নিয়ে যাব খোলকর্তার সহ, বন্ধ। এই প্রতিবাদ কার্তিক মহারাজ করছেন, এবং কার্তিক মহারাজ যতদিন বেঁচে থাকবে এর প্রতিবাদ অবশ্যই করবে, নিঃসন্দেহে করবে। আমি ভারত সেবাশ্রম সংঘ, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এবং আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, তার কথা বলতে গেলেই সনাতন ধর্মের কথা আসবে, হিন্দু ধর্মের কথা আসবে, হিন্দুর কথা আসবে। নমস্কার, সবাই ভালো থাকুন। আমি সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। অনেক ধন্যবাদ কার্তিক মহারাজ।